সো ওয়েলকাম টু দিস পার্টিকুলার সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা শুরু করছি মূল্যবোধ শিক্ষার সাধারণ ধারণা দিয়ে। এরপর আমরা সুশাসনের একটা সাধারণ ধারণা নিব, তারপর আমরা রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে বিচরণ করা শুরু করব। ওকে, সো সি, সাধারণভাবে মূল্যবোধের শিক্ষা বলতে আমরা বুঝি নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষাকে, অর্থাৎ নৈতিকতা সম্পর্কে আমাদের চেতনা জাগ্রত করা যে শিক্ষা, সেটাই হচ্ছে মূল্যবোধের শিক্ষা। আবার অন্যভাবে বলা যায় মূল্যবোধগুলো সুরক্ষা করার উদ্দেশ্যে যে শিক্ষা প্রয়োজন সেটাই হচ্ছে মূল্যবোধের শিক্ষা। তাহলে মানব সভ্যতার এই দীর্ঘদিনের যে ঐতিহ্য বলতে আমরা কি বুঝি? নানান রকম সংস্কার, প্রথা, আচার আচরণ, মানে যে সংস্কৃতি, আবহমান কালের যে সংস্কৃতি, এই দৃষ্টিভঙ্গিতে বিভক্ত হলেও কতগুলো মৌলিক মূল্যবোধ অনুশীলনে পুরো মানব জাতি কিন্তু অভিন্ন। কিছু মৌলিক অনুশীলন আছে, কিছু মৌলিক কর্মকাণ্ড আছে। এটি রক্ষা করার প্রয়াসে দেশে দেশে নানা রকম শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। সত্য কথা বলা, মানুষ ও পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়া, দেশপ্রেম, নৈতিকতাবোধ, দয়া, সহমর্মিতা, আত্মত্যাগ, শান্তি, মানবাধিকার, সংখ্যালঘুর অধিকার রক্ষা করা। দেখেন এই যে কতগুলা গুণাবলীর কথা আমরা বলা হয়েছে, এগুলা কিন্তু দেশে দেশে ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন কান্ট্রি, ভিন্ন ভিন্ন পিপল, ভিন্ন ভিন্ন টাইম, বাট এই জিনিসগুলো কিন্তু সবসময় ইনট্যাক্ট ছিল। যে দেশে যে শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন করা হোক না কেন, দিন শেষে এই যে কোয়ালিটিগুলোকে গোলদাগ দিয়ে দিয়ে লিখলাম, এই জিনিসগুলোকে সমুন্নত রাখার চেষ্টা কিন্তু প্রতিনিয়তই জারি ছিল। তাহলে দেখেন, ইত্যাদি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দেশে দেশে শিক্ষা ব্যবস্থায় নানা রূপে মৌলিক মানবিক মূল্যবোধ শেখানোর ব্যবস্থা চালু আছে। সাধারণত এ প্রক্রিয়ায় এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছ থেকে কাঙ্ক্ষিত মূল্যবোধ কি করে? মূল্যবোধটা তারা হস্তান্তর করে। আর এভাবেই সুরক্ষিত হয় মূল্যবোধ এবং অর্জিত হয় আমাদের মূল্যবোধের শিক্ষা। ওকে, এখন আসেন তাহলে সাধারণ ধারণা নিলাম, তাহলে সুশাসনের একটু সাধারণ ধারণা নেই। সুশাসন হচ্ছে একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন। একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের এক্সপেক্টেডটা কি? আমরা কি আকাঙ্ক্ষা করি? আকাঙ্ক্ষা করি রাষ্ট্রের উন্নয়ন হবে। যত দিন এগোবে রাষ্ট্রের যারা নাগরিকের সাধারণ সুযোগ সুবিধা, মৌলিক সুবিধা নিশ্চিত হবেই। এর পাশাপাশি নাগরিকেরা কি করবে? মৌলিক সুবিধার পাশাপাশি আরও ভ্যালু অ্যাডিং তারা সুযোগ সুবিধা পাবে। সমাজে একটা সাম্যাবস্থা বিরাজমান থাকবে, আইনের শাসন থাকবে, তাই না? সামাজিক ন্যায় বিচার থাকবে। তাহলে শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হচ্ছে সুশাসন, যা একটি আদর্শ শাসন কার্যরূপ হিসেবে বাস্তবায়িত হয়। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে শাসন কার্যকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সর্বাধিক জনপ্রিয় ও অধিকতর গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে সুশাসন। মানে শাসন কার্যকে অধিকতর গ্রহণযোগ্য করতে হলে আপনাকে কি করতে হবে? গুড গভর্নেন্সের চর্চা আপনাকে বাড়াইতে হবে, বা গুড গভর্নেন্স আপনাকে প্রতিষ্ঠা করতে পারতে হবে। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, কয়টা জিনিস? রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতৃত্ব এবং জনগণের মধ্যকার আন্তঃসম্পর্ক, রাষ্ট্রের সুশীল সমাজের ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে কিন্তু এখানে স্থান পায় সুশাসনের মধ্যে। তাহলে এখন আমরা চিন্তা করি, তাহলে সুশাসনের প্রচলিত ধারণা হতে নিম্নের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পাই। তাহলে সুশাসনের বৈশিষ্ট্য কি? সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা আছে, দক্ষ ও সচল প্রশাসন। তাহলে আমার কি হইতে হবে? প্রশাসনকে দক্ষ হইতে হবে এবং প্রশাসন ডাইনামিক, সচল হইতে হবে। নাগরিকের জীবনমান উন্নয়ন বলেছি, প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিতকরণ, হ্যাঁ, প্রশাসনকে জবাবদিহিতামূলক করে নাগরিকের সেবা প্রদান, স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা প্রথমেই বলেছি। দায়বদ্ধতা নিশ্চিত করা, দায়বদ্ধতা মানে কিন্তু জবাবদিহিতা। তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। দেখেন, তথ্য এবং মত প্রকাশের স্বাধীনতা, এটা একটা সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রশাসনের ব্যয় কমানো, অর্থাৎ আপনার অনাবশ্যক ব্যয়, যে ব্যয়টা আবশ্যকীয় না, যে ব্যয়টা না করলেও চলে, সেই ধরনের ব্যয় কি করতে হবে? কমিয়ে আনতে হবে। প্রত্যেকটি বিভাগ এবং অধিদপ্তরকে স্ব লক্ষ্য অর্জনে নিশ্চয়তা প্রদান করা। সরকারি সেবার মান বৃদ্ধি করা। কর্মচারী ও কর্মকর্তাদের উৎপাদনশীল করে গড়ে তোলা। উৎপাদনশীল মানে কি? প্রোডাক্টিভ। যাতে, যেটাকে আমরা বলি, তারা যাতে কখনো শুধু শুধু বসে না থাকে, তারা যেন কর্মমুখী হয়, সর্বদা যাতে প্রোডাক্টিভ হয়। প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলা, অর্থাৎ টেকনোলজির সাথে মার্চ করতে হবে, টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি বাড়াইতে হবে এবং টেকনোলজিক্যাল যে সার্ভিসগুলো আছে সেগুলো নিশ্চিত করতে হবে। ওকে, এখন দেখেন, তাহলে আমরা সাম আপ করি সব কিছুকে। সুশাসনের ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় 90-এর দশকে, কারণ 90-এর দশকে গিয়েই সর্বপ্রথম গুড গভর্নেন্সের এই টার্মটা আছে, এই টার্মটাকে প্রচলন করা শুরু হয়। একটু পরে আমরা দেখব। বিশ্ব ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা
সুশাসনকে গণ্য করে কি হিসেবে? উন্নয়নের অন্যতম সূচক। অর্থাৎ সুশাসন যদি না থাকে সেখানে উন্নয়ন হচ্ছে না। এই জন্য বিশ্বব্যাংক সহ যত বড় বড় আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল এবং মাল্টিন্যাশনাল যত সংস্থাগুলো আছে তারা উন্নয়নের পূর্ব শর্ত হিসেবেই মনে করে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠাকে। ঠিক আছে, আন্তর্জাতিক অঙ্গনে সুশাসনের ধারণা হচ্ছে কি? শাসন ব্যবস্থার উন্নততর এবং নবতর সংস্করণ, সব থেকে মডার্ন এবং সব থেকে ডেভেলপড আপনার হচ্ছে পদ্ধতিটাই হচ্ছে সুশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। সুশাসনের ধারণাটি উদ্ভবের পেছনের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা ছিল হচ্ছে আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংক খুব ব্যর্থ হয়েছিল। বিশ্বব্যাংক চেষ্টা করছিল আফ্রিকা মহাদেশের উন্নয়ন করার জন্য, আফ্রিকা মহাদেশের দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলগুলোতে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার কাজে বিশ্বব্যাংক কিন্তু খুব চেষ্টা করেছে। তারা যখন সদিচ্ছা নিয়ে এগোলো তখন তারা দেখলো শুধুমাত্র সুশাসনের ঘাটতির কারণেই এই তাদের সকল প্রচেষ্টা কিন্তু দেখা গেল নিষ্ফল হয়ে গেল। সেখান থেকেই কিন্তু তারা সুশাসনের নামক এই যে ধারণাটার চর্চাটাকে অনেক বেশি করে তারা গুরুত্ব আরোপ করে তারা এটার চর্চা করা শুরু করলো। গ্রামীণ ধারণায় সুশাসন কি? গ্রামীণ ধারণায় সুশাসন হচ্ছে মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানের জন্য নিবেদিত শাসন ব্যবস্থা। সুশাসনের শহুরে এবং আন্তর্জাতিক ধারণার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু গ্রামীণ ধারণার মধ্যে একটু পার্থক্য আছে। সুশাসনের পূর্ব শর্ত কি? এই যে প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, বলেছি তো, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে একটি শক্তিশালী, দক্ষ এবং জনপ্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আপনার যদি কোনো জায়গায় স্বৈরাচার থাকে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, অটোক্রেটিক আপনার যদি রুলিং থাকে, সেখানে কিন্তু কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। সুশাসনের প্রাণ হচ্ছে কি? শাসন কাজে জনগণের অংশগ্রহণ। এই জন্য সুশাসনের অন্যতম প্রত্যয় কি, টার্গেট কি? দুর্নীতি দমন করা। আইনের শাসন, জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ইত্যাদি উপাদানগুলো গ্রামীণ সুশাসনের ধারণায় অনুপস্থিত। অর্থাৎ গ্রামীণ সুশাসনে কিন্তু এগুলো নাই। তাহলে শহুর এবং আন্তর্জাতিক সুশাসনের ধারণা সিমিলার, বাট গ্রামীণ সুশাসনের মধ্যে আমরা কিছু ধারণাগত পার্থক্য পাই। বিশ্বব্যাংক, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ সহ অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলা সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সাহায্য প্রদানে অন্যতম শর্ত হিসেবে কিন্তু তারা আরোপ করে যে আমি সাহায্য করব, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে পারতে হবে। নাগরিকের অধিকার সংরক্ষণ করে কারা? আইনের শাসন, বিচার বিভাগ এবং সংবিধান, এই বিষয়গুলা নাগরিকের অধিকার সংরক্ষণ করে। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা হচ্ছে নাগরিকের প্রধান কর্তব্য। সরকার এবং জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কে? মিডিয়া। আয়নার মতো কাজ করে মিডিয়া। হ্যাঁ, সুশাসনের মৌলিক এবং প্রথম কথা কি? এর কি দেখেন, সকল কাজ হবে অপব্যবহার এবং দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ ভিত্তিক এবং আইনের শাসনের সাথে প্রতি অর্থহীনভাবে অনুগত। আইনের শাসন থাকতে হবে, ন্যায়পরায়ণ ভিত্তিক হতে হবে এবং দুর্নীতি মুক্ত হতে হবে। এখন দেখেন আপনাদের হোম প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন কিন্তু আমরা এখানে রেখেছি। তারপরে আসেন আমরা শুরুর দিকে কনসেপ্টগুলো কিছু আমরা সলভ করি। হোম প্র্যাকটিস আমরা নিজের একটু সলভ করার চেষ্টা করি। সুশাসনের একমাত্র লক্ষ্য কি? জনকল্যাণ, জনকল্যাণ সাধন। সুশাসন প্রতিষ্ঠার মুখ্যতম উপাদান কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা। উপাদান হচ্ছে আইনের শাসন আর লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। তো উপাদান হিসেবে আবার জনকল্যাণ দিবেন না, কিন্তু বুঝতে হবে একটা হচ্ছে আপনার লক্ষ্য আর একটা হচ্ছে আপনার উপাদান। ঠিক আছে, ধরেন আপনার লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, এই জন্য আপনার ভিতরে কি যে গুণাবলী লাগবে তার একটা উপাদান কি? আপনার ধরেন বললাম ধৈর্য। তো লক্ষ্য কিন্তু ধৈর্য না। যদি বলে আপনার লক্ষ্য কি, আপনার লক্ষ্য হচ্ছে ধৈর্যশীল হওয়া, তা কিন্তু না। আপনার লক্ষ্য বিশেষ ক্যাডার হওয়া, এই জন্য আপনার যে উপাদান লাগবে তার মধ্যে একটা উপাদান হয় হয়তো ধরেন ধৈর্য বা অধ্যবসায়, ব্যাপারটা ওইরকম। তো সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, তো সুশাসনের উপাদান কিন্তু কি? মুখ্য উপাদান হচ্ছে আইনের শাসন। সুশাসনের ধারণাটি সার্বজনীন নয়, এই বলার যৌক্তিক কারণটা কি? যৌক্তিক কারণ হচ্ছে স্থান, কাল, পাত্র, শিক্ষা, জনসংখ্যা প্রভৃতি ভেদে সুশাসন কিন্তু ভিন্ন। এজন্য আমরা দেখেছি গ্রামীণ সুশাসনের ক্ষেত্রে ধারণাকে যারা দার্শনিক বা যারা মানে এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা কিন্তু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন। সুশাসনের ধারণা জনপ্রিয়তা লাভ করে কখন? 20 শতকের শেষ দিকে এসে। 20 শতকের শেষ দিকে এসে। সুশাসন ধারণাটি কার উদ্ভাবিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক সর্বপ্রথম এই ধারণা গুড গভর্নেন্স এই টার্মটার সূচনা করে। সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে কোনটি? কোন সংস্থা? বিশ্বব্যাংক। সুশাসন এই টার্মটার উৎপত্তি কিন্তু করে বিশ্বব্যাংক। হ্যাঁ, সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে সহনশীলতা। সহনশীলতা
ইতিবাচক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ? ইতিবাচকতা, সবকিছুতে ধরেন অপটিমিস্টিক থাকা, ইতিবাচক মনোভাব রাখা, এটা কি একটা আচরণগত মূল্যবোধ। ঠিক আছে, এটা হচ্ছে আচরণগত মূল্যবোধ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো। সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধের অন্তর্গত? আমরা পড়েছি সামাজিক মূল্যবোধ হচ্ছে সাধারণ মূল্যবোধের অন্তর্গত। আচ্ছা, সঞ্চয় করার প্রবণতা, এটা কোন ধরনের মূল্যবোধ? আপনি সেভ করে করে চলবেন। দেখেন, আপনি যদি সেভ করেন, সঞ্চয় করেন, এটা কি রাষ্ট্রের উপকারে লাগে বা এটা কি আপনার সমাজের উপকারে লাগে? সরাসরি আপনি যে সঞ্চয় করতেছেন, এই যে মানসিকতাটা, এটা কিন্তু আপনি পুরোপুরি ব্যক্তিগত চিন্তা থেকে করতেছেন। এই জন্য সঞ্চয় করার মানসিকতা, এটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধের অন্তর্গত। খুব কমন সেন্স, বুঝে বুঝেও কিছু জিনিস সলভ করা যায়। মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? আমি আগেই বলেছি, মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে। আর যখন মূল্যবোধের শিক্ষা থাকে, তখন কিন্তু আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। দেখেন, মূল্যবোধ মানুষের কোন আচরণকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক আচরণকেও, অভ্যন্তরীণ আচরণকেও, কিন্তু দুইটাকে নিয়ন্ত্রণ করে। প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? গ্রিস। আচ্ছা, নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্গত? বাহ্যিক, হ্যাঁ, যেটা অভ্যন্তরীণ, যেটা রূপ প্রকাশ পায়। সত্যকে সত্য বলা, রাজনৈতিক সহনশীলতা, শ্রমের মর্যাদা, সব থেকে বাহ্যিক, যেটার মানে আপনার ভিজিবিলিটি, যেটাকে ভিজুয়ালাইজ করা যায়, এটা হচ্ছে সাহসিকতা। ঠিক আছে, নীতি ও চিত্তবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কি বলা হয়? নৈতিক মূল্যবোধ। নৈতিকতা থেকে পড়ে আসতেছি। কোনটি নৈতিক মূল্যবোধ? এই যে অন্যায় থেকে বিরত থাকা, বোঝাই যাচ্ছে। পাগলামি করা কি নৈতিক মূল্যবোধ নাকি? লেখা আছে পাগলামি করা। ধর্মীয় বিশ্বাস, সহমর্মিতা, নো। অন্যায় থেকে বিরত থাকা, এটা হচ্ছে আপনার নৈতিক মূল্যবোধ। আপনি ন্যায় অন্যায়ের পার্থক্য করতেছেন, কোন কাজটা করতেছেন তার উপর কি প্রায়োরিটি দিয়ে। আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ? দেখেন, কোন একজন অতিথি আপনার কাছে আসছে, আপনি আতিথেয়তা করতেছেন, হোস্ট হিসেবে আপনি তাকে এন্টারটেইন করার চেষ্টা করছেন, এটা হচ্ছে সোসাইটি, এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, কোনটি রাজনৈতিক মূল্যবোধ? দেখেন, আনুগত্য। রাজনৈতিক মূল্যবোধ কি? আনুগত্য হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। শ্রমের মর্যাদা দেয়া, সত্য কথা বলা, দানশীলতা, দেখেন কোনোটাই কিন্তু রাজনৈতিকতার সাথে, পলিটিক্সের সাথে কিন্তু জড়িত না। রাজনৈতিক আনুগত্য, এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের অন্তর্গত। সাংস্কৃতিক মূল্যবোধ কোথা থেকে আসছে? আমরা পড়েছি সামাজিক প্রথা থেকেই নর্মালি বেশি উদ্ভূত হয়। একটা দেশের যে কাস্টমগুলা, সোশ্যাল যে কাস্টমগুলো আছে, সেই কাস্টমগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু সেই দেশের জনগণের সামাজিক মূল্যবোধটা গড়ে ওঠে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন? কারণ আমরা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধের অবশ্যই উপস্থিত থাকতে হবে। মান মর্যাদার স্বীকৃতি, সাম্য, এগুলো কোন ধরনের মূল্যবোধের উদাহরণ? এগুলো অবশ্যই পরম মূল্যবোধ, সব সময় যেগুলো বিদ্যমান। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউনিফর্ম, সব সময় থাকতেছে। মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়? মূল্যবোধ কোন ধরনের, মানে মূল্যবোধ কি দেখা যায় না? দেখা যায় না, বিমূর্ত। বিমূর্ত মানে যেটা দেখা যায় না, ভেতরে আছে কিন্তু দেখা যায় না, বিমূর্ত। হ্যাঁ, তো মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়? বিমূর্ত। বিমূর্ত মানে যেটা ধরা ছোঁয়া যায় না, অভ্যন্তরীণ, মানুষের মানবিক গুণ, আচরণগত গুণ। কিসের চর্চা দ্বারা সকলের মধ্যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়? জাতীয় স্বার্থ ঐক্যমত্য প্রতিষ্ঠা করে আমরা পড়ে আসছি গণতান্ত্রিক মূল্যবোধ। বিরোধী দলকে তার অ্যাক্টিভিটি দিতে দেওয়া, তারপর কি জাতীয় স্বার্থ ঐক্যমত্য হওয়া, তাই না? রাজনৈতিক মূল্যবোধ ছিল কি বিরোধী দলকে তার অ্যাক্টিভিটি পরিচালনা করতে দিবেন, আপনি সহনশীল হবেন। কিন্তু আবার রাজনৈতিক ঐক্য, জাতীয় ঐক্য, এগুলো কিন্তু কি গণতান্ত্রিক মূল্যবোধ। জাতীয় স্বার্থে এক হয়ে যেতে হবে। গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে এক হওয়া, এটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। মূল্যবোধের সাথে সরাসরি সম্পর্কিত কে? নৈতিকতা। রাজনৈতিক মূল্যবোধ কিসের সাথে সংশ্লিষ্ট? রাজনৈতিক কর্মকাণ্ড এবং আচরণের সাথে। সুশাসনের গতিশীলতা আনয়নে কোনটির অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি? সেটা হচ্ছে অবশ্যই মূল্যবোধের। মূল্যবোধ যখন নিশ্চিত করবো আমরা, তখনই আমরা অবাধ প্রবাহ দেখতে পাবো। তাহলে সামাজিক মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় কিসের দ্বারা? ওই যে ইচ্ছা, ঔচিত্যবোধ, ঔচিত্যবোধের যে মাপকাঠি, অর্থাৎ কোনটা উচিত কোনটা অনুচিত, এইটা ডিটারমিন করার মাধ্যমেই তো আমরা কি করি, আলটিমেটলি কনসেপ্টগুলোকে বুঝতে পারি। ওকে, তো এখন আমরা যেটা দেখছি, সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার আচরণ। দেখেন, সমাজ ও জাতীয় আদর্শ গঠনে মূল্যবোধ শিক্ষার গুরুত্বটা আসলে কতটুকু, এটা খুব তৃতীয়ত এখানে 3টা পয়েন্ট আমরা মূলত দেখব। এগুলো আমি বিস্তারিত এতক্ষণে ডিসকাস করে ফেলেছি, বইয়ের ভাষাগুলো আছে, বাট আমি যখন আপনাকে থিওরিটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি সহজ ভাষায়, তখন কিন্তু এই কথাগুলো অটোমেটিক আমি বলে ফেলছি। তাহলে কেন মূল্যবোধের শিক্ষার গুরুত্বপূর্ণ? কারণ প্রথমত হচ্ছে মূল্যবোধের চর্চা ব্যক্তিকে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পথ নির্দেশ করে দেয়, মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। ঠিক আছে, ব্যক্তির রুচিবোধকে পরিশীলিত করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। 4টা জিনিস ব্যক্তিকে সুশৃঙ্খল করে, সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবনের পথ নির্দেশ করবে, মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবে, রুচিবোধ পরিশীলিত করবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।
দ্বিতীয়ত, মূল্যবোধ ব্যক্তির মনোযোগতে সুগভীর প্রভাব বিস্তার করে। কিরকম? মূল্যবোধ ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, মানে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে তার মূল্যবোধ। সততা শিক্ষা দেয়, ঠিক আছে? এই জন্য মানুষ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকে। আর তৃতীয়ত হচ্ছে, মানবিক গুণাবলীর মধ্যে সমাজ অর্থাৎ ঐক্য চেতনা বা ঐক্যের বিষয়, ঐক্য যেহেতু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই ধারণাটাও কিন্তু মূল্যবোধের শিক্ষার মাধ্যমে পাওয়া যায়। চতুর্থত দেখেন কয়েকটা প্রবলেম আমরা দেখছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পরমগুলো দেখি। মূল কারণ কি? মূল্যবোধ মানুষের নৈতিক মানদণ্ডে, মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে দেখেন ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত ইত্যাদি পার্থক্য কিন্তু মানুষ বুঝতে পারে। একইভাবে মূল্যবোধ কিন্তু কি? সত্যের উপর প্রতিষ্ঠিত। এই কারণে মূল্যবোধের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তি সত্য প্রতিষ্ঠায় অধ্যবসায়ী হয়, আবার আত্মবিশ্বাসীও হয়। তাহলে মূল্যবোধ মানুষের ভিতরে কোন কোন চেতনার জাগরণ ঘটায়, এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা ফেস করব তখন কিন্তু আমরা এভাবে অ্যান্সার করব। ষষ্ঠ দেখেন, সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে ব্যক্তির কর্তব্য নিষ্ঠতা এবং কর্তব্য সচেতনতা জরুরি। এই জন্য মূল্যবোধের মাধ্যমে কি হয়? ব্যক্তি কল্যাণব্রত হয় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গতিশীল ভূমিকা পালন করে। সপ্তম আমরা যে পয়েন্ট করেছি, যে মানুষের মানবিক গুণাবলীর বিকাশে মূল্যবোধ এবং আইন দুটা সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আইন কিন্তু ব্যক্তিকে কাঠামোবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করে বা বাধ্য করে, আর নিয়ন্ত্রিত বা আপনার নেতিবাচক বিষয় থেকে দূরে রাখে। ঠিক তেমনি মূল্যবোধ কিন্তু আপনাকে আপনার ইন্টারনালি, আপনার ধরেন ভেতরে থাকা, আপনার মনের ভেতরে থাকা পুলিশিং, তাই না? মোরাল পুলিশিং যেটা হয়, সেটা আপনার ভিতর থেকে আপনাকে ফিল্টার করে দিবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। তাহলে এগুলোকে যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি, কি পাচ্ছি? গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন, এরা কি একে অপরের কি পরিবাহক, একটা থেকে একটা যাওয়া যায়। গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন, ঠিক আছে? সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে কি? মূল্যবোধের শিক্ষা এবং সুশাসন, দুটো জিনিস। মূল্যবোধের শিক্ষা এবং সুশাসন, এই দুইটা জিনিস কিন্তু সামাজিক সমতা নিশ্চিত করে। ব্যক্তি মানুষের জীবন আদর্শের মূল আদর্শিক দিকটি গড়ে দেয় কি? মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন বা ভ্যালুস। হ্যাঁ, অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি, বিশৃঙ্খলা ইত্যাদি আশ্রয় প্রশ্রয় দানের বিরোধিতা করার শিক্ষা দেয় কে? মূল্যবোধ। মূল্যবোধ আরও কি করে? ব্যক্তিকে পরিবার, রাষ্ট্র ক্ষেত্রে দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলে। ব্যক্তির জাতীয় সামাজিক জীবনে ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। মানুষের মধ্যে পারিবারিক শিক্ষা, পারিবারিক সামাজিক সৌহার্দ্য সহানুভূতিশীল করে তোলে, সহানুভূতিশীল করে গড়ে তোলে। মানুষের শিক্ষাকে শানিত করে। সমাজ মূল্যবোধের যদি চর্চা না থাকে, তাহলে সমাজ তার সৌন্দর্য হারায়, যেটাকে আমরা বলি সমাজ শ্রীহীন হয়ে যায়, অর্থাৎ সমাজ সৌন্দর্য হারা হয়। সমাজের মধ্যে সৌন্দর্য কি থাকে না? সমাজে কিন্তু সৌন্দর্য বিরাজমান থাকে না। তাহলে মূল্যবোধ শিক্ষার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে ঘুষ ও দুর্নীতির প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে আমাদের মূল্যবোধ শিক্ষা অত্যাবশ্যক। সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্বের মধ্যে আমরা আরও যে জিনিসগুলো দেখি, সেগুলোর মধ্যে কি আছে? সামাজিক জীবনের বিকাশ, জাতীয় উন্নতি ত্বরান্বিতকরণ, দেশাত্মবোধ জাগ্রত করা, সকল কিছুর ক্ষেত্রেই। তাহলে একটা জাতির সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে ওঠে কিসের উপর? তার গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করেই কিন্তু এই কম্পোনেন্টগুলো গড়ে ওঠে। সামাজিক শৃঙ্খলা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধের শিক্ষা লাগবে, এবং নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে, নাগরিক যেহেতু বলে ফেলছি, তাহলে শাসন ব্যবস্থার প্রেক্ষিতে আমাদের বলতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ। এখন দেখি আমরা নাগরিক জীবনে সুশাসনের গুরুত্বটা আসলে কি, কেন সুশাসন এতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রথম পয়েন্ট যেটা দেখেন, সুশাসন ছাড়া সামাজিক সম্প্রীতি গড়ে তোলা ও তা বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সন্তান সন্ততিকে শিক্ষিত, রুচিবান ও সংস্কৃতবান করে গড়ে তোলা সম্ভব না। এই জন্য সমাজে সুশাসন দরকার। দ্বিতীয়ত, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন থাকতে হবে, কারণ আইন না মানলে শাস্তি পেতে হবে। এই জিনিস যদি না থাকে তাহলে তো সুশাসন নাই। তাহলে আইন না মানলে শাস্তি পেতে হবে, সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে। সব থেকে বড় কথা, আইন মানুষের অধিকার উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেয়। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার মানে কি? উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিবে। কারণ একটা উন্নয়নশীল দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে জারি রাখার জন্য কিন্তু আমাদের অবশ্যই কি প্রয়োজন? অবশ্যই কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের কন্টিনিউয়েশন প্রয়োজন, এবং সেই কন্টিনিউয়েশন হওয়ার জন্য আমাদের কিন্তু দাতা দেশগুলোর সাথে রেগুলার কোলাবোরেশন আমাদের যেতে পারতে হবে, এবং সেই রেগুলার কোলাবোরেশনটা যদি আমরা নিশ্চিত করতে চাই, অবশ্যই আমাদের সুশাসন প্রয়োজন। সুশাসন না থাকলে দাতা সংস্থাগুলোও কিন্তু মুখ ফিরিয়ে নেয়। বিদেশি উদ্যোক্তারা আমাদের দেশে বিনিয়োগ করবে না। বিনিয়োগ যদি না করে তারা, তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি না হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে না।
আবার বিনিয়োগ যদি না হয় আমাদের উৎপাদন বাড়বে না, উৎপাদন না বাড়লে আমাদের রপ্তানি কি হয়ে যাবে, কমে যাবে, আমদানি বেড়ে যাবে, দেশের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এরপর দেখেন, সামাজিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে ওঠে। দুর্নীতিমুক্ত সমাজ, তাই না? তাহলে দুর্নীতি দূরীকরণ। পঞ্চমত কি, সামাজিক সাম্য প্রতিষ্ঠায়। দেখেন এখানে অধ্যাপক লাস্কি আছে, ওনার একটা মন্তব্য আছে, উনি বলেছেন সাম্য হলো মৌলিকভাবে বৈষম্য অবসানের একটি নির্দিষ্ট প্রক্রিয়া। বৈষম্য অবসান করার নামই হচ্ছে কি, সাম্য প্রতিষ্ঠা। ষষ্ঠত 6 নম্বর পয়েন্ট কি, সামাজিক ঐক্য সংহতি বৃদ্ধি পায়, সমাজে শান্তি শৃঙ্খলা ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা বলেছি কি, ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। তার মানে রাজনৈতিক কি, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক সুশাসন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এরপর যেটা বলেছি, জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগণ কি করে, জনগণের সম্পৃক্ততা নিশ্চিত হয়। সুশাসন যদি থাকে জনগণ কি হয়, জনগণ হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়। তাহলে এখন এগুলোকে যদি আমরা সামারি করি, দেখেন ইউএনডিপি এর মতে এই যে স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যা দেখলাম, সুশাসন বা গুড গভর্নেন্সের ধারণার উদ্ভব ঘটায় ওয়ার্ল্ড ব্যাংক, একই রকমভাবে ইউএনডিপিও গুরুত্বপূর্ণ। ইউএনডিপি এর মতে কি, সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আশাকাঙ্ক্ষার প্রকাশ করতে পারে, তাদের অধিকার ভোগ করে এবং তাদের চাহিদা মেটাতে পারে। এটা ইউএনডিপি বলতেছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে তারা এটা বলতেছে, তাই না? দেখেন তারা কি বলছে, বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসনের সংজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, তাই না? আচ্ছা, সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন সংঘটিত হয়। তাহলে উন্নয়ন নিশ্চিত করবে, সুশাসনের কোনো বিকল্প নেই। সব কিছুগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখানে কয়েকটা জিনিস আছে। সুশাসন বাস্তবায়নের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে জনগণের অংশগ্রহণ, জনগণের মানে পার্টিসিপেশন লাগবে। আমাদের শিক্ষার হার এবং শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতনতা। শুদ্ধাচার বলতে আমরা কি বুঝি, খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা। শুদ্ধাচার বলতে বোঝায় নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। শুদ্ধাচার নৈতিকতা ও সততা দ্বারা কি প্রভাবিত আচরণগত উৎকর্ষ। ধরেন আপনি নীতিবান, আপনি সকালে আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি একটা চাকরি করেন, চাকরিতে আপনার এন্ট্রি টাইম 9টা, আর ধরেন আপনার কাজ থেকে বের হওয়ার সময় 5টা, আপনি ঠিক 9টায় ঢুকছেন, 5টায় আপনি বের হয়ে গেলেন। এটা হচ্ছে কি, আপনি নৈতিকভাবে হয়তো আপনি ঠিক, এখন এই 9টা থেকে 5টার মধ্যে আপনি সঠিকভাবে কাজ করতেছেন, এইটাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে আপনি কাজে লাগাচ্ছেন, এইটাও কিন্তু নৈতিকতার উচ্চতর ধাপ। আবার আপনি অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় তাহলে আপনার রুমের যে লাইটটা বা আপনার ডেস্কের আশেপাশের লাইটটা বা ইলেকট্রিক লাইনটা আপনি একটু অফ করে রেখে গেলেন, এইটা হচ্ছে শুদ্ধাচার, যেটা হয়তো আপনার কাজ না সরাসরিভাবে, কিন্তু আপনি তারপরও আপনি আপনার নৈতিকতার চাপে, আপনি মানে তাড়নায় বলেন, আপনি আপনার বিবেকের তাড়নায় বলেন, যে জিনিসটা, এটাকে বলা হয় শুদ্ধাচার। আপনি আপনার দায়িত্ব, আপনার উপর অর্পিত দায়িত্ব তো পালন করতেছেনই, তারপরেও আপনি আপনার জায়গা থেকে আরো বাড়তি একটু প্রচেষ্টা আপনি দিচ্ছেন, যাতে করে আপনি আপনার দায়িত্ববোধ, আপনার কি বলবো, যে ঔচিত্য বোধের জায়গা থেকে, কোনটা উচিত কোনটা অনুচিত, ন্যায় অন্যায় বোধের জায়গা থেকে আপনি অনেক কাজ করতে বাধ্য না, তো আপনি করতেছেন, এটাকে বলা হয় শুদ্ধাচার। বুঝতে পেরেছেন? এবং সরকার মানে আমাদের সরকার কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু বর্তমানে শুদ্ধাচার পুরস্কারও দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে শুদ্ধাচার বলতে আমরা সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। উৎকর্ষ মানে কি, অনেক হায়ার লেভেল, তাই না? রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে কে, কারা, নাগরিক। প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসনের 4টা উপাদানের কথা বলছেন। তাহলে কৌটিল্য সুশাসনের উপাদান বলছেন 4টা, তার মধ্যে একটা ছিল দুর্নীতিমুক্ত শাসন। কয়টা বলছে কৌটিল্য বলছে 4টা। নাগরিকের যথাযথ কর্তব্য পালনে সুশাসন পূর্ণতা পায়। সুশাসনের জন্য প্রয়োজন হচ্ছে মূল্যবোধের শিক্ষা, এটা আমরা জানি, পড়েছি। মূল্যবোধের শিক্ষা শানিত করে, কি শানিত করে, ব্যক্তিত্ববোধ, ন্যায়পরায়ণতা ও চিত্তবোধ, পড়েছি ইতিমধ্যে, আমরা পড়ে এসেছি, এটা নতুন কিছু না, পড়ে এসেছি। সামাজিক শৃঙ্খলা, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যক্ষ প্রভাব ফেলে মূল্যবোধের শিক্ষা, এটা আমাদের জানা কথা। প্রশাসনের কাছে জবাবদিহিতা, দায়বদ্ধতা আসবে, সমাজ প্রগতির দিকে এগিয়ে যাবে, সবকিছু হবে কিসে, মূল্যবোধের চেতনার মাধ্যমে এই কাজগুলো কিন্তু হবে। ওকে, সো এই পার্ট থেকে যদি আমরা এখন দেখেন বিসিএস সেগমেন্টের কোয়েশ্চেন দেখি, সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ককে বোঝায়। এই সংজ্ঞাটা দিয়েছেন মিস্টার ম্যাককর্নি, এই সংজ্ঞাটা দিয়েছেন ম্যাককর্নি, এটা কিন্তু বিসিএসে এসছে। কেন বলছি, বিভিন্ন দার্শনিকদের সঙ্গে আমরা এই কারণেই পড়েছি, কারণ দার্শনিকদেরকে কোট করে ডেফিনেশন দিয়ে বলা হবে যে এই ডেফিনেশনটা কার দেয়া।
সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? সততা বলতে আমরা কি বুঝি? সরকারি সততা বলতে আমরা বুঝি কি বলেন? যথাসময়ে অফিসে আগমন, অফিস ত্যাগ করা, দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ করা, নির্মোহভাবে বা নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, নাকি আমরা কি বলবো, কি বলে, নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ প্রতিপালন করা? অবশ্যই নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা। এটা নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। এটা আমরা প্রথম লেসনে পড়ছি, এটাও কিন্তু বিসিএসে আসছে, একাধিকবার এসছে। এরপর দেখেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? এমডিজি উন্নয়নও দেওয়া হয়েছিল সুশাসনের অর্থনৈতিক দিক। আবার দেখবো এসডিজির জন্য যখন আমরা বলা হচ্ছে তখনও কিন্তু সুশাসনের চর্চার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কি? অবশ্যই হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। এটা আমরা পড়েছি। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় কোনটা? সুশাসন। এগুলো কিন্তু ইতিমধ্যে বিসিএস এর পরীক্ষায় এসছে। এখন দেখেন, এখানে আমরা যে প্রশ্ন পর্বটা রেখেছি, এই প্রশ্ন পর্বে হচ্ছে আপনাদের সিমিলার বিসিএস এর প্রশ্নের ক্যাটাগরির সাথে অ্যানালিসিস করে কিন্তু আমরা এই প্রশ্ন পর্বটুকু রেখেছি। এই প্রশ্ন পর্বটুকু আপনারা প্রথমেই অ্যান্সারটা না দেখে আপনারা নিজেরা একটু চেক করার চেষ্টা করবেন, নিজেরা আগে দেখবেন কতগুলো হচ্ছে না, তারপর আপনার অ্যান্সারের সাথে মেলাবেন। তাহলে দেখা যাবে কি আপনার এই থরো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে মিলিয়ে আপনার নিজস্ব যেটা বললাম অনুধাবন ক্ষমতা, এই অনুধাবন ক্ষমতা একটা সম্মিলন ঘটবে এবং আপনি একটা ফাইনাল আউটপুট আনতে পারবেন। ওকে, আমরা যেটা করব, আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষার প্রভাব থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল বিভিন্ন যে টার্মসগুলো আছে, আমরা জাতীয় সুশাসনের প্রভাব থেকে শুরু করে আমরা পার্টিকুলার সেগমেন্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী সেগমেন্টে।